আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব 20 পুরুষ ফুটবলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন বাংলাদেশ। 4-1 গোলের জয়ে টুর্নামেন্ট সেরা মিরাজুলের জোড়া গোল। জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। জনগণের দৃষ্টি অন্যদিকে নেয়ার অপচেষ্টা ছিল বলছে জামায়াত। বন্যা কবলিত এলাকায় খাবার ও সুপেয় পানির সংকটের পাশাপাশি সাপের উপদ্রব। নোয়াখালীতে নতুন নতুন এলাকা প্লাবিত। এবং রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিতে চায় বিএনপি। লুটপাটে দলীয় কেউ জড়িত থাকলে ব্যবস্থা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। স্বাগতিক নেপালকে 4-1 গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব 20 ফুটবলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে জোড়া গোল সহ টুর্নামেন্টে সর্বাধিক 4 গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার সহ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের খেতাব জিতেছেন মিরাজুল ইসলাম। বাকি দুটি গোল এসেছে রাব্বি ও পিয়াসের কাছ থেকে। আসরের সেরা গোলকিপার বাংলাদেশের মোহাম্মদ আসিফ। রিপোর্টে আরও জানাচ্ছেন আদিল আহমেদ শান। সাফের জাতীয় ও বয়সভিত্তিক প্রায় সব ফুটবলের ট্রফি জিতলেও অনূর্ধ্ব 20-এর ট্রফিটা অধরাই ছিল বাংলাদেশের। চতুর্থবারের মতো ফাইনালে উঠে লাল সবুজের দল সেই স্বপ্ন পূর্ণ করল নেপালকে 4-1 গোলে হারিয়ে। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সেই গ্রুপ পর্বে নেপালিদের কাছে 2-1 গোলে হেরেছিল কোচ মারুফুল হকের শিষ্যরা। তবে ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে দাপুটে বাংলাদেশকে দেখল সবাই। একের পর এক আক্রমণ করলেও লাল সবুজের দল গোলের দেখা পায় বিরতিতে যাবার আগে মিরাজুল ইসলামের ফ্রিকিক থেকে। দ্বিতীয়ার্ধে নেপালের উপর আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। 55 মিনিটে বাংলাদেশের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন মিরাজুলই। গ্রুপ পর্বে 2 গোল সহ টুর্নামেন্টের সর্বোচ্চ 4 গোল করে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন টুর্নামেন্ট সেরা এই তরুণ ফরওয়ার্ড। 71 মিনিটে বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করেন রাব্বি হোসেন রাহুল। মিরাজুলের পাস থেকে দুর্দান্ত ফিনিশিং এই মিডফিল্ডারের। 10 মিনিট পর সামির তামাং ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি নেপালের ছেলেরা। যোগ করা সময়ে রাব্বির ক্রস থেকে পিয়াস আহমেদ নোভা বাংলাদেশের হয়ে চতুর্থ ও শেষ গোলটি করলে শিরোপা উল্লাসে মাতে বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দল। এই জয় গণ অভ্যুত্থানে নিহত ছাত্র জনতাকে উৎসর্গ করেছেন কোচ ও ফুটবলাররা। সাফ অনূর্ধ্ব 20-এর শিরোপাজয়ী বাংলাদেশ দল দেশে ফিরবে বৃহস্পতিবার। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। 28 দিনের মাথায় বাতিল করা হলো জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কোনো রাজনৈতিক দলই নিষিদ্ধ করা উচিত নয় বলে মনে করেন আইন উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার 4 দিন আগে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে। অন্তর্বর্তী সরকার সেই নিষিদ্ধের আদেশ বাতিল করল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জামায়াতে ইসলামী, এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির বা এর কোনো অঙ্গ সংগঠনের বিরুদ্ধে সন্ত্রাস ও সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সরকার পায়নি। সরকার বিশ্বাস করে জামায়াতে ইসলামী কোনো সন্ত্রাসী সংগঠন নয়। প্রজ্ঞাপনের পর আইন উপদেষ্টা বলেন, ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে আখ্যায়িত করতে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল। আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। তা আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে
পরাজিত এবং প্রত্যাখ্যাত একটি দলের মানে অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না। আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় দোর্দণ্ড প্রতাপে ছিল, কখনোই নিষিদ্ধ করে নাই। যখন ছাত্র জনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে, তখন আপনার এই পুরা বিপ্লবটাকে, এই পুরা অভ্যুত্থানটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে। মত প্রকাশের স্বাধীনতার জন্য আওয়ামী লীগ সহ অন্য কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে, বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি, দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান গ্রেপ্তার হবেন না বলে আশা আইন উপদেষ্টার। সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে, তারপরেও আমরা, এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যতটুকু বলার চেষ্টা করেছি। মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না। আমার বিশ্বাস আমাদের মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে মানে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায়। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাসহ কয়েকটি মামলার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। কানাডাকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বাংলাদেশকে অর্থনৈতিক বিপর্যয় থেকে পুনর্গঠনে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয় যমুনায় বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলাস প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস কানাডার সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সমর্থন চান। বিগত সরকারের শাসনামলে ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো সরকার পুনরুদ্ধার করছে এবং শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরিয়ে আনছে বলেও জানান প্রধান উপদেষ্টা। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসডুপি। অন্তর্বর্তী সরকারকে ফ্রান্স সব ধরনের সহায়তা করতে প্রস্তুত বলে সাক্ষাতে জানান ফ্রান্সের রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টা বলেন, জনগণ যতদিন চাইবে ততদিন অন্তর্বর্তী সরকার থাকবে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মোহাম্মদ হাশিম। বৈঠকে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস আসিয়ানের সদস্য হওয়ার জন্য মালয়েশিয়ার সহযোগিতা চান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এছাড়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছে ইউএনডিপির একটি প্রতিনিধি দল। টানা 3 দিনের বৃষ্টিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি বেড়ে যাওয়া স্থানগুলোতে ত্রাণ পৌঁছে দেওয়া যাচ্ছে না, সীমাহীন দুর্ভোগে মানুষ। ফেনীতে বন্যার পানি নামতে শুরু করায় আশ্রয় কেন্দ্র থেকে মানুষ ঘরে ফিরতে শুরু করেছেন। বাড়িঘর নষ্ট হয়ে যাওয়ায় বিপর্যস্ত জনজীবন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে একটি নির্দিষ্ট সময় দিতে চায় বিএনপি। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করে আসছে। জনগণের সমর্থনের সরকারের মাধ্যমে দেশের প্রকৃত সংস্কার আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে কেউ যেন বিভাজন সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কোনো লুটপাটে বিএনপির কর্মীরা জড়িত নয়, কেউ জড়িত থাকলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরো যা থাকছে। পশ্চিমবঙ্গে বিজেপির ডাকে 12 ঘন্টার বন্ধে ব্যাপক সংঘর্ষ, বিভিন্ন স্থানে গুলি, বোমা হামলা। আপনার চুলে কি ড্যামেজ লুকিয়ে আছে? চলুন ফ্যান টেস্ট করে দেখি। রুক্ষ জট বাঁধা চুল ড্যামেজ। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতন ও গ্রেফতার করা হচ্ছে অভিযোগ করে এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও ভার্জিনিয়ায় সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় ও ডক্টর সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। একই বিষয়ে ভার্জিনিয়া স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভ করেছেন প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বরাবর স্মারকলিপি দেন। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। কলকাতায় আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি বাধা ও হামলার প্রতিবাদে পশ্চিমবঙ্গে 12 ঘণ্টার বাংলা বন্ধ কর্মসূচি হয়েছে। বিজেপির ডাকে স্থানীয় সময় সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে কর্মসূচি। বাংলা বন্ধ কর্মসূচিতে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশ ও রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে 160 জনেরও বেশি আহত হওয়ার খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। বিভিন্ন স্থানে গোলাগুলি ও বোমা হামলার খবর পাওয়া গেছে। যে সকল ডাক্তার আন্দোলন করছেন তাদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে রয়েছে কৃষি সংবাদ। পটুয়াখালীতে আউশ মৌসুমে অনাবাদি জমিতে উচ্চ মূল্যের সবজি উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছেন জেলার কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের বিজ্ঞানীরা। জমিতে উঁচু বেড ও সমন্বিত বালাই ব্যবস্থায় সফল হয়েছেন তারা। অমৌসুমে সবজি উৎপাদনের নতুন এই কৌশল স্থানীয় কৃষকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। প্রকৃতি সংবাদ। উজানের ঢলে প্রতি বছর 2 কোটি টন পলি আসছে তিস্তায়। নদীর পরিচর্যা না হওয়ায় ভরাট হওয়া বুকে পানি ধরে রাখতে পারছে না তিস্তা। তাই প্রতি বছর বন্যা ও ভাঙনে নদী এলাকায় প্রায় 1 লাখ কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন নদী বিশেষজ্ঞরা। সংকট উত্তরণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একমাত্র পথ দেখছেন তারা। এবারে রয়েছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের কোনো এজেন্ডা নেই, রাজনৈতিকও না, প্রশাসনিকও না। তাই ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের সার্বিক বাজার দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খাদ্য, সার, জ্বালানি সহ আবশ্যক পণ্য আমদানিতে ডলার সংকট হবে না বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। বিসিবির সংস্কার দ্রুত শুরুর তাগিদ সাবেক অধিনায়ক রকিবুল হাসানের। স্থানীয় কোচদের মূল্যায়নের পরামর্শ।